যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, আমি স্নেহাংশু দাশগুপ্ত অ্যাক্রোপলিস চ্যানেল থেকে বলছি। আজকে একটি বিশেষ পর্ব নিয়ে আমাদের আলোচনা চলছে। আপনারা জানেন ভবিষ্যমালিকার কথা। ভবিষ্যমালিকা নিয়ে তোলপাড় চলছে দেশ জুড়ে। আর এই ভবিষ্যমালিকা নিয়ে যিনি রীতিমতো পড়াশোনা করে গবেষণা করে এর আগেও আপনাদের চ্যানেলে বলেছেন এবং আজকেও বলবেন, আমাদের ডক্টর তানিয়া সেনগুপ্ত, যিনি ভবিষ্যমালিকা নিয়ে রীতিমতো গবেষণা করেন আর কি। তা এখন মুশকিল হচ্ছে, ভবিষ্যমালিকা ওই আগে একটা কথা ছিল না, ছ্যাঁকড়া গাড়ি, এই ছ্যাঁকড়া গাড়ির মতো হয়ে গেছে। আমি দেখছি ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া খুললেই সবাই নাকি এই বিষয়ে স্পেশালিস্ট, সবাই এগুলো পড়ে ফেলেছে, সবাই জেনে ফেলেছে এবং যে যার মতো ব্যাখ্যা দেওয়া শুরু করেছে। এবং বিশেষ করে তারা আবার বেশি অগ্রণী ভূমিকা পালন করছে, যারা অ্যাকচুয়ালি আমাদের দেশ, ভাষা, সংস্কৃতিকে তারা পলিটিক্যালি তাদের অ্যাকর্ডিং টু তাদের পলিটিক্যাল আইডিওলজি তারা ঘৃণা করে, রীতিমতো ঘৃণা করে এবং ব্যঙ্গ বিদ্রুপ করে। হ্যাঁ, যারা শ্রীরামকে কল্পচরিত্র বলে, যারা এককালে নেতাজিকে তেজুর কুকুর বলেছিল, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে পাগল বলেন, হ্যাঁ, এইসব বলে ঠলে থাকেন। তারাই আবার নাকি ভবিষ্যমালিকা নিয়ে গবেষণা করছেন, যদিও তারা আমরা জানি গোপনে খাটের তলায় লুকিয়ে কালী পুজো করতেন, তাদের আমলও তারা করতেন, এখনও করেন। হ্যাঁ, ওটা নাকি ধর্মটা নাকি আলাদা, যাই হোক, কিন্তু মার্ক্সবাদটা আর বস্তুবাদটা, শ্রেণী সংগ্রামটা আলাদা, তখন আলাদা হয়ে যায়। আবার ঠিক কাজটা মিটে গেলে সব এক হয়ে যায়। তো এরা বরাবরই এরকম। এরা এখন আমাদের এই ভবিষ্যমালিকা নিয়ে পড়েছেন এবং কোনো এক ভদ্রলোক নাকি সোশ্যাল মিডিয়ায়, আপনি সেদিন গল্প করছিলেন, তিনি আবার নাকি দাবি করছেন তিনিই প্রথম নাকি বাংলায়, অর্থাৎ ভবিষ্যমালিকার যে আসল তো ওটা উড়িয়া ভাষায় আছে, তো পঞ্চসাধক যারা পঞ্চসাধক লিখেছিলেন তার তো প্রচুর ভলিউম, আপনি জানেন যে লাখেরও বোধহয় ভলিউম, আমরা জানি না যে কত আছে এগুলো। আমরা মাত্র কয়েকটা বই আমরা পেয়েছি, যেই বইগুলো এখনও সব কিছু পাঠোদ্ধার আমরা সবাই করতে পারিনি, সামান্য কিছু সূত্র নিয়ে হই হচ্ছে। তাই বইগুলো সবাই সব পড়েনি ঠিক মতো, আর তারপরে যে কত আছে কেউ জানে না, ঠিক আছে। তো এইটা নিয়ে তো একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, ভবিষ্যমালিকা মানে ওই গলিতে গলিতে ওই ডাক্তার, গলিতে গলিতে ওই জ্যোতিষ বিশারদের মতো ভবিষ্যমালিকা বিশারদ সব আমি দেখছি পাড়ায়। মানে দুদিন আগে আলু বেচত, সেও ভবিষ্যমালিকা নিয়ে এক্সপার্ট হয়ে গেছে, বা কেউ মাছ ধরতো, কেউ বা বাড়িতে ঝুল ঝাড়তো, তারাও নাকি এখন ভবিষ্যমালিকা আছে। ভবিষ্যমালিকা ব্যাপারটা নাকি একটা খুব সত্যি কি তাই খুব একটা এত ইজি হয়ে গেছে না, মানে আমিও একটু ভবিষ্যমালিকা শুনলে আমিও এক্সপার্ট হয়ে যাবো, মানে আর আমি বলা শুরু করবো, আমি তারপরে উনি কে উড়িয়া থেকে বাংলা করেছেন, আমি বাংলা থেকে তামিল করবো, তেলেগু করবো। এগুলো কি হয়, বা আপনার কি ধারণা, ব্যাপারটা কি তাই হয় আসলে? আসলে দাদা কি আর বলবো জানেন তো, কোনো একটা জিনিস ফেসবুকে লাইক কমেন্ট আর বটতলার বই লিখে 2 পয়সা কামানো যদি কারোর মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, তাদের ব্যবসায় বাধা দিতে চাই না। তবে ভবিষ্যমালিকা সম্পর্কে কিছু কথা আমার মনে হয় জেনে রাখা দরকার। অচ্যুতানন্দের লেখা ভবিষ্যমালিকা না, প্রথমেই মিথটা ভাঙলাম। পঞ্চসখা, তাদের লেখা ভবিষ্যমালিকা অর্ধসত্যি। টোটাল 17 জন সখা ছিলেন। 17 জনের মধ্যে পঞ্চসখা বলতে আমরা বুঝি ভবিষ্যমালিকা কত বছর আগে হয়েছিল। ধরে নেওয়া হয় 550 থেকে 600 বছর আগে লেখা হয়েছিল। তালপাতার পুঁথির ওপর লেখা হয়েছিল। এইবার কি দাবি করে শুনুন, তাম্রপত্রের ওপর লেখা হয়েছিল না। ভবিষ্যমালিকা কোথায় রয়েছে? অত্যন্ত গোপন স্থানে রয়েছে। কেউ যদি এটা দাবি করে যে আমি ভবিষ্যমালিকা পড়েছি, সে মিথ্যা কথা বলছে, বিশেষত বাঙালি। আমি একেবারে বলছি না যে নেই, কিন্তু আমি বলছি যে কেউ যদি বলে যে আমি ভবিষ্যমালিকার পুঁথি হাতে দিয়ে, বাজে কথা বলছে, মিথ্যে বলছে, একদম
নির্ভেজাল খাঁটি মিথ্যা কথা বলছে সে। যাই হোক, পঞ্চসখার ব্যাপারে বলছিলাম। পঞ্চসখার নাম কি দেখবেন এখানে অনেকে পারবে না। 5 জন। সবার আগে আসে অচ্যুতানন্দের নাম, শ্রী শ্রী অচ্যুতানন্দ দাস, শ্রী শ্রী অনন্ত দাস, শ্রী শ্রী যশবন্ত দাস, শ্রী শ্রী জগন্নাথ দাস, শ্রী শ্রী বলরাম দাস। এই কজনকে নিয়ে হচ্ছে পঞ্চসখা। এরা কি ভবিষ্য মালিকা লিখেছিলেন? না, এরা মালিকা গুচ্ছ লিখেছিলেন। মালিকা মানে হচ্ছে তালপাতার পুঁথি লেখা, এবং তাতে জীবনের বিভিন্ন দর্শন রয়েছে, লোকসংস্কৃতি রয়েছে, বিভিন্ন বিষয়ের ওপর পংক্তি করে করে সেগুলো লেখা হয়েছে। তাদের মধ্যে কিছু পুঁথি দাবি করা হয় যে এগুলি ভবিষ্যৎ সম্পর্কে লেখা রয়েছে। সেইটা নিয়ে আমাদের যত উৎসাহ বলুন, কনফিউশন বলুন, ব্যবসা বলুন, ভণ্ডামি বলুন, আমি এই কথাগুলো আমি আজকে একটুখানি তেতো শব্দ ব্যবহার করব, কারণ আমি অত্যন্ত বিরক্ত। হ্যাঁ, ছোট ছোট মানে ছোট ছোট ঘটনাগুলোকে ভবিষ্য মালিকার সাথে জুড়ে দেওয়া হচ্ছে, যেগুলো ঠিক না। এটা আমরা দেখুন, আমরা যদি আমাদের ধর্মের সঠিক ভাবে সম্মান করতে না পারি, আমরা যদি কিছুতেই আমরা যদি একটা সেই জিনিস নিয়ে আমরা একটা নোংরা ব্যবসা করতে শুরু করে দিই, তাহলে তো বাইরের লোককে আমরা কি কি দোষারোপ করবো? তারা তো সুযোগ নেবেই, তারা তো বলবেই। আপনাকে একটা কথা বলি, যে একটা কথা বলা রয়েছে যে কলকাতাতে নাকি পরমাণু বোমা পড়বে, এটা ভবিষ্য মালিকাতে বলা রয়েছে। মিথ্যা কথা বলা হয়েছে মিথ্যা। কলকাতাতে বোমা যদি পড়ে, আপনার কি মনে হয় ইচ্ছা হলো আর দুম করে পরমাণু বোমা ছেড়ে দিয়ে সেটা কারোর মাথার উপর ফেলা যায়? আমি এখানে মাথার উপরেই বললাম কথাটা। হ্যাঁ, শহরের ওপরে ফেলার কথা না, হবে না। এবারে কথা হচ্ছে ভবিষ্য মালিকা বই। বলে রাখি, ভবিষ্য মালিকা বলে আলাদা কোনো বই নেই। অবাক হচ্ছেন যদি, ডিল উইথ দ্য ফ্যাক্ট, ভবিষ্য মালিকা বলে কোনো আলাদা বই নেই। ভবিষ্য মালিকা বলে কোনো আলাদা শব্দই নেই। আমি এবার বলছি ব্যাপারটা কি, একটু বুঝতে সুবিধার জন্য। মহাভারত লেখা হয়েছিল, মহাভারতের মধ্যে এটা জানেন তো, গীতা কিন্তু কেবলমাত্র ভাগবত গীতা না, গীতা কিন্তু বিদুর গীতা রয়েছে, আচ্ছা, যুধিষ্ঠির গীতা রয়েছে, ভীষ্মর বলা গীতা রয়েছে, ভাগবত গীতা রয়েছে। পরবর্তীকালে ভাগবত গীতাটাকে আলাদাভাবে পাবলিশ করা হয়, মালিকাও ঠিক তাই। বহু কিছু রয়েছে, তাদের মধ্যে কেবলমাত্র ভবিষ্যৎ নিয়ে একটা সংকলন করা হয়। সেটা কত খ্রিস্টাব্দে সবার আগে করা হয়? তখন ভারতে তখন একদম পুরোদস্তুর স্বাধীনতা সংগ্রাম চলছে, তখন একটা প্রকাশনী থেকে বার করা হয়েছিল। সেটি হচ্ছে বিংশ শতকের একদম শুরুর দিকে তখন বার করা হয়েছিল। এবার আরেকটা জিনিস যেটা দাদা, এলিয়ান ইনভেশন থিওরি। ভবিষ্য মালিকাতে নাকি এলিয়ান ইনভেশন থিওরি বলা রয়েছে। না, মিথ্যা, বলা নেই। এলিয়ান ইনভেশনের কোনো কথা ভবিষ্য মালিকাতে বলা নেই যে এলিয়ান আসবে। হ্যাঁ, এগুলো কখন জোড়া হয়েছে? এগুলো জোড়া হয়েছে ভারতের স্বাধীনতার পরে। এবার আরেকটা কথা বলি, ভারত সরকার নাকি ভবিষ্য মালিকাকে প্রোটেক্ট করছে। এটা বোধহয় সবচাইতে বড় বাজে কথা। ওরা পারলে ডিস্ট্রয় করে দেয়। ভবিষ্য মালিকা একটু খোঁজ নিয়ে দেখবেন, মালিকা গ্রন্থকে উড়িষ্যার আপনার যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে এক্স্যাক্টলি কতবার ব্যান করা হয়েছে। যারা এক্স্যাক্টলি মালিকার রিসার্চার তাদেরকে জেলেও পড়া হয়েছে। এই ঘটনা ঘটেছে। মানে আমি একটা কোনো জিনিস 2 পাতা 5 পাতা জানলাম, আর আমি সেটাকে একটা বই আকারে বের করে দিলাম। একটু ভাবুন তো কি হয়, একটু ভাবুন। তাহলে এবারে কথা হচ্ছে ভবিষ্য মালিকাতে কি কি রয়েছে। দেখুন, ভবিষ্য মালিকাতে রয়েছে
আমাদের ভারতের সম্পর্কে কিছু কিছু কথা যা কিনা সময়ের সাথে সাথে অনেক কিছু মিলে গেছে। মোদি কি বলভদ্র নাকি মোদি কলকি অবতার? কিচ্ছু না, মোদি নামটা নিলাম কারণ মোদির যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি, আমি কোনো দলের সাপোর্ট নই, আমি বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিকে তিনি একজন কর্মযোগী হতে পারেন, তিনি একজন অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ, একটা দেশের প্রধানমন্ত্রী, একটি দেশকে 15 বছর ধরে সফলভাবে চালাচ্ছেন, তিনি সেটা হতে পারেন, কিন্তু উনি কিন্তু কোনো কারোর অবতার নন। আমি কোনো রাজনৈতিক দলের কাছাকাছি যাচ্ছি না, আমি কোনো করছি না। আচ্ছা, উড়িষ্যার শেষ রাজা নামটা কিন্তু ভবিষ্যমালিকাতে সঠিকভাবে বলা রয়েছে, হ্যাঁ বলা আছে, এটা ঠিক। আর বলা রয়েছে যে কল্কি অবতার প্রকট হওয়ার আগে কিছু কিছু জিনিস, 10টা সংকেত, সেই 10টা সংকেতের কথা কিন্তু ভবিষ্যমালিকাতে বলা রয়েছে। কি কি? এক হচ্ছে কল্প বৃক্ষের ভেঙে যাওয়া, সেটা একটা 1999 কি 98 সালে উড়িষ্যাতে, নামের এক্স্যাক্টলি সালটা মনে পড়ছে না, একটা ভয়াবহ সামুদ্রিক তুফান এসেছিল যেটাতে কিনা ওই কল্পবৃক্ষটি ভেঙে যায়। তারপরে আরেকটি হচ্ছে সেটি ধ্বজ। দাদা এখানে আমার একটা কথা বলার আছে আপনাকে, সেটা হচ্ছে একজন জ্যোতিষী আমি দেখছিলাম, সেই জ্যোতিষী কি বলছে জানেন তো? ওই যে ধ্বজ, ওই ধ্বজটা নাকি বলা হয় ওটা হচ্ছে কৃষ্ণের সুদর্শন চক্রের একটা আদলে ওই ধ্বজটা করা হয়েছে। সেই ধ্বজটা ফানি যে তুফান যেটা এসেছিল, ফণী তুফান, ওই তুফানে ওটা বেঁকে যায়, ওটা একটা চিহ্ন, হ্যাঁ। আর সেইটা নাকি ওরা বলেছিলেন যে না, এই ধ্বজটাকে খুলে ফেলে দেওয়া হয়েছে এবং তার জায়গায় একটা নতুন ধ্বজ লাগানো হয়েছে। এটা কোনো কথা? এবং এগুলোকে সমর্থন করছে সেই একটা শ্রেণী রয়েছে। আর কি রয়েছে, আর কি কি, সেটা হচ্ছে একটা শকুন, একটি শকুন এসে বসবে মাথার উপরে। আচ্ছা, ভবিষ্যমালিকাতে আরেকটা জায়গাতে লেখা রয়েছে, এই ইদানিং একটা খুব লাফালাফি হচ্ছে, একটা চিল কি ঈগল সে এসে ধ্বজ নিয়ে সে উড়ে চলে গেছে, সেই চিলকে নাকি আকাশে নাকি গায়েব হয়ে গেছে, আর সেই যে ধ্বজ সেই সব নিয়ে নাকি উড়ে চলে গেছে। বাজে কথা, সেই ধ্বজ উড়ে গিয়ে শ্মশানের কাছে পড়েছিল। আরে বাবা, দিনের শেষে সে তো পাখি, সে তার ইচ্ছা হয়েছে সে নিয়ে উড়েছে। পাখির কথা বলা রয়েছে, হ্যাঁ অতি অবশ্যই পাখির কথা বলা রয়েছে, কিন্তু সেটা মানে মালিকার যে ব্যাপার সেটা এটা নয়, এটা এইটুকু আমি বলে দিতে পারি। এবার ব্যাপার হচ্ছে যে ভারতকে বহিঃশত্রুর আক্রমণ, হ্যাঁ বলা রয়েছে, চীন সহ 13টি দেশ ভারতকে আক্রমণ করবে, এটা বলা রয়েছে। আরো কিছু কিছু দেশের নাম রয়েছে, ভারতের পরম মিত্র দেশ পরম শত্রু দেশে পরিণত হবে, বলা রয়েছে। আচ্ছা, ভারতে একটা খুব বড় বন্যা হবে, যে বন্যার ফলে পশ্চিমবঙ্গ সমেত উড়িষ্যার বহু অংশ জলমগ্ন হবে, এটা বলা রয়েছে। ঠিক আছে, এইগুলো কিন্তু ভবিষ্যমালিকাতে বলা রয়েছে, এগুলো কিন্তু বলার আছে। এবারে ভবিষ্যমালিকা ব্যাপারটা হচ্ছে, এগুলো আমার মনে হয় 10 বছর না 2-3 বছর আগে কেউ জানতো না। এক আপনাদের মতো কোনোভাবে তার সংস্পর্শে চলে যাওয়া বা গবেষণা ক্ষেত্রে যাওয়া, এগুলো জানতো না। তার আগে যেটা আমি আমার কৈশোর বয়স থেকে দেখেছি, যৌবন বয়সে, তখন ছিল নস্ট্রাদামুস। তা ব্যাপার হলো, পরে আমি এটা দাবি করছি না, দাবি করা যায় না, আমার ধারণাটাও পুরো হাইপোথেটিক্যাল। যদি ভারতবর্ষ থেকে জগদীশ চন্দ্রের রেডিও তৈরির ফর্মুলা মার্কনির হাতে চলে যায়, যেতে পারে, যদি সত্যজিৎ রায়ের ইটি সিনেমার স্টোরি বা স্ক্রিপ্ট স্পিলবার্গের হাতে চলে যায় বা যেতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যমালিকারও একটা কোনো ভার্সন যেটা চুরি হয়ে গিয়ে নস্ট্রাদামুসের হাতে পড়েছে, এটাও কিন্তু হতে পারে, অসম্ভবের কিন্তু কিছু নেই। এখন
পর্বতের কাছে সন্ন্যাসী এসেছিলেন না সন্ন্যাসী নিজে পর্বতে গিয়েছিলেন, সেটাই হচ্ছে প্রশ্ন। পর্বতের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে নস্ট্রাডামাস কিন্তু অনেক বছর নিজের বাড়ির থেকে গায়েব ছিলেন। কোথায় গায়েব ছিলেন কেউ জানে না, ভারতে উনি আসতেই পারেন, আশ্চর্যের কিছু না। তবে সেটা নিয়ে এটা পুরোপুরি একটা দাদা বড় হাইপোথিসিস।